আজ হাসনাত আব্দুল্লাহ ও নাসিরউদ্দিন পাটোয়ারির ঝামেলা শুরু হয়েছে। দুজনই আহত হয়েছেন রাজপথে। দর্শক দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারির কর্মীরা রাজপথে লাঠি সুটা নিয়ে নেমেছে এবং মুখোমুখি ঝামেলা এই মুহূর্তে। এদিকে আজ হাসনাত আব্দুল্লাহকে সরাসরি হুমকি দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। দুইজনের কর্মীরা রাজপথে নেমেছে, মুখোমুখি ঝামেলা চলছে আজকে। হাসনাত আব্দুল্লাহ আহত হয়, অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি বিপদে। এরই মধ্যে বিভিন্ন স্থানে অফিস খুলতে শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ নিয়ে হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করে বিশেষ বার্তা দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। গত 12 ফেব্রুয়ারির মেটিকুলাস ডিজাইন নির্বাচনের সব রহস্য ধীরে ধীরে সামনে আসছে, স্পষ্ট হচ্ছে। এবার কি ঘটেছে দর্শক দেখেন। দেশের ধ্বংসস্তূপ থেকে আসা কোনো বার্তা দীর্ঘ 1.5 বছর নীরব থাকার পর অবশেষে মুখ খুলেছেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। প্রফেসর ইউনূস 1.5 বছরের শাসনে সব থেকে ভয়াবহ কাজটা একেবারে ক্ষমতার শেষ বেলায় এসে করেছেন। সেটা হচ্ছে আমেরিকার সঙ্গে গোপন চুক্তি। এই ফেসিবাদী কাঠামোর চূড়ান্ত বা পূর্ণাঙ্গ বিলোপ, সেই জিনিসগুলো তো আমাদের জায়গা থেকে অব্যাহত অবশ্যই থাকবে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় দুর্দণ্ড প্রস্তাবের সঙ্গে দাপিয়ে বেড়ানো মোহাম্মদ তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির প্রধান কৌশলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। চারদিকে এখন হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। এইদিকে আজকে হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারির সমর্থকরা রাজপথে নেমে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতির মধ্যে অনেক পরিকল্পনা, অনেক ষড়যন্ত্র অনেকে গোপনে থেকে করছিল। সেই পরিকল্পনাটা আজকে অনেকেই বাস্তব করে এবং হাসনাত আব্দুল্লাহর খারাপ অবস্থা করে। অন্যদিকে রাষ্ট্রপতিকে নিয়েও যে আলোচনা হচ্ছে। এক কথায় বলতে গেলে দেশের সকল আপডেট নিউজগুলো এই একটি ভিডিওতে ধারাবাহিকলি দেখাবো। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। কিন্তু এরই মধ্যে বিভিন্ন স্থানে অফিস খুলতে শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আর এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জুলাই বিপ্লবের কারিগররা। সম্প্রতি এ নিয়ে হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করে ফেসবুকে এক বিশেষ বার্তা দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। কি ছিল তার সেই ফেসবুক পোস্টে, বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। 5 আগস্টের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ক্ষমতার পালাবদল হলেও এখনও উত্তাপ কাটেনি সেই দিনগুলোর। জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্র সংস্কার বিষয়গুলো এখন আবারও নতুন করে সামনে আসছে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশের বিভিন্ন স্থানে কার্যালয় খোলার তৎপরতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই বিষয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি কুমিল্লা 4 দেবিদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করে ক্ষোভ প্রকাশ করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেছেন, হাসনাত আব্দুল্লাহ কই, লীগ তো দোকান খোলা শুরু করেছে, নির্বাচন তো হইল, এবার সংস্কার আর বিচার হবে। তার এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা মূলত বিপ্লব পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির ধীরগতি এবং আওয়ামী লীগের পুনর্বাসন চেষ্টার বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। পটভূমি পর্যালোচনায় দেখা যায় 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানে দীর্ঘ 15 বছরে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। দেশ ছাড়েন শেখ হাসিনা এবং 8 আগস্ট রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর দীর্ঘ অপেক্ষা আর সংস্কার ডামাডোলের পর গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট। তবে নবগঠিত এই সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গণঅভ্যুত্থানে হতাহতের বিচার এবং জুলাই গণহত্যার দায়ীদের শাস্তির আওতায় আনা। নির্বাচনে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা থেকে সংসদ সদস্য হিসেবে জয়ী হয়ে নীতি নির্ধারণী পর্যায়ে গেলেও ঢাকা 8 আসনে লড়ে পরাজিত হন নাসিরউদ্দিন পাটোয়ারি। পরাজয় সত্ত্বেও রাজপথের আন্দোলনের স্পিরিট ধরে রাখতে তিনি সোচ্চার। তার ফেসবুক পোস্টটি মূলত সরকারের প্রতি একটি কড়া বার্তা, এমনটাই মনে করছেন অনেকে। নির্বাচন সম্পন্ন হলেও রাজপথের শহীদদের রক্তের ঋণ শোধ করা এবং রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের যে অঙ্গীকার ছিল তা যেন ধামাচাপা না পড়ে, এর পরিপ্রেক্ষিতে তার এই বার্তা। বিশেষ করে আওয়ামী লীগের মতো একটি দলকে যেখানে ছাত্র জনতা রাজপথ থেকে বিতাড়িত করেছে, সেখানে তারা আবার কিভাবে কার্যালয় খোলার সাহস পাচ্ছে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। পুরোপুরি আওয়ামী পদাঙ্ক অনুসরণ করছে বিএনপি সরকার। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপি বিরাট
নাটকীয়তা শুরু করে দিয়েছে এবং আওয়ামী স্টাইলে পুরো স্থানীয় সরকার সমস্ত বডিকে কবজা করতে চায় বিএনপি মনে করে তাদের দৃষ্টিভঙ্গি যে দেশ চালাতে হলে তাদের প্রচন্ড শক্তি লাগবে, প্রশাসন পুরোপুরি দলীয়করণ করতে হবে, কোনো প্রতিষ্ঠানকে নিরপেক্ষ থাকতে দেওয়া যাবে না, সবগুলো দলীয়করণ করতে হবে নোংরাভাবে। একই সাথে স্থানীয় সরকারের সব বডিগুলো আমাদের হতে হবে, নইলে আমাদের মন মতো দেশ চালানো যাবে না, নইলে আমাদের চাঁদাবাজি জয়বাংলা হয়ে যাবে। তো দর্শক, এই পরিস্থিতিতে বিএনপি সেদিকে এগোচ্ছে যে কিভাবে স্থানীয় সরকার নির্বাচনগুলো ভয়ানক কারচুপি করে পুরোপুরি নিজেদের প্রতিনিধি বসাতে পারে। ইউনূস সরকারের সংস্কার থেকে সুস্পষ্টভাবে বিএনপি বের হয়ে আসছে। বিপদে পড়বে বিএনপি 1.5 বছর, আমি মেয়াদ দিয়েছি 1.5 বছর, কিন্তু আমি চাই 5 বছর, কারণ গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাক, বাংলাদেশ স্থিতিশীল হোক। কারচুপি নির্বাচন হলেও এর মাধ্যমেই 5 বছর ঠিক, কিন্তু না, পারবে না 1.5 বছর। এই যে কিছুদিন পর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, দেখবেন যে একটা পর্যায়ে জামাত বিরোধী দল সবাই নির্বাচন বর্জন করা শুরু করবে, বলবে যে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভয়ানক কারচুপির প্রস্তুতি নিচ্ছে বিএনপি, ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এজন্য মামুনুল হকদের বিরুদ্ধে মামলা দিচ্ছে ববি হাজরা। আপনি চিন্তা করেন কত বড় জালেম হলে এই কাজ করা যায়। মামুনুল হককে টাকা পয়সা দিয়ে নানান ভাবে টাকা পয়সা খরচ করে মামুনুল হককে হারিয়ে দেওয়া হয়েছে। এখন আবার মামলার হুমকি দিচ্ছে সরকার, থানায় মামলার হুমকি দিচ্ছে। চিন্তা করছেন কোন পথে এগোচ্ছে? এটা পুরোপুরি আওয়ামী পদাঙ্ক। তো দর্শক, খবর সিটি নির্বাচন দলীয় প্রতীকে থাকছে কিনা সিদ্ধান্ত বিএনপির কাছে, ইসি এটা বলেছে। অথচ অন্তর্বর্তীকালীন সরকার সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে না, এবং এটা তার আইন পাশ করে দিয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না। আর বিএনপিও স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের বিরুদ্ধে ছিল, কিন্তু আওয়ামী লীগ এসে সবকিছু দলীয়করণ করতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বিএনপির বিরোধিতা করেছিল। কিন্তু এখন বিএনপি আবার দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন চায়, কারণ বিএনপি এখন ক্ষমতায়, আওয়ামী স্টাইল ফলো করতে হবে, সবকিছু দখল করতে হবে। দলীয় প্রতীক না থাকলে বিএনপিতে ভয়ানক অন্তর্কন্দলে বিএনপির ভোট 5 ভাগ হয়ে যাবে, কিন্তু দলীয় প্রতীক থাকলে অ্যাটলিস্ট 2 ভাগ বা কিছু ভাগ কমানো যায়, এবং স্থানীয় নির্বাচনে মানুষ সৎ এবং ভালো প্রার্থীকে ভোট দিবে। কিন্তু না, তাদেরকে এক্সক্লুড করে দলের রাজত্ব কায়েম করার জন্য, একটা নোংরা রাজনীতি কায়েম করার জন্য। কদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ইস্যু নিয়ে পাল্টাপাল্টি পোস্ট দেওয়ার পাল্লা চলছে। জাতীয় নির্বাচনের পর দেশের রাজনৈতিক যখন সরকার গঠন, সংস্কার ও সংসদীয় কার্যক্রম নিয়ে আলোচনা চলছে, ঠিক সেই সময় ফেসবুকে দেওয়া দুটি সংক্ষিপ্ত কিন্তু ইঙ্গিতপূর্ণ পোস্ট নতুন করে কৌতূহল তৈরি করেছে। জাতীয় নাগরিক পার্টির 2 শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, পাশাপাশি তিনি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করছেন। সোমবার দুপুর 12টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন তিনি। সেখানে মাত্র 2টি শব্দে তিনি লেখেন, সবকিছুই সমঝোতা। মুহূর্তেই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ওই স্ট্যাটাসে প্রায় 3 লাখ রিঅ্যাক্ট পড়েছে, পাশাপাশি প্রায় 3,500-এর মতো মানুষ পোস্টটি শেয়ার করেছেন। মন্তব্যের ঘরে দেখা গেছে নানা ব্যাখ্যা, প্রশ্ন ও অনুমানের ভিড়। অনেকেই জানতে চাইছেন এই সমঝোতা বলতে হাসনাত আব্দুল্লাহ ঠিক কি বোঝাতে চেয়েছেন। এদিকে হাসনাত আব্দুল্লাহর পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি পোস্ট দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লেখেন, সেই পুরনো রাজনীতি। এই সংক্ষিপ্ত মন্তব্যটিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এতে প্রায় লাখখানিক রিঅ্যাক্ট এবং 15,000-এরও বেশি মানুষ কমেন্ট করেছেন। পোস্ট দুটি আলাদা সময়ে দেওয়া হলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এগুলোর মধ্যে একটি অন্তর্নিহিত যোগসূত্র থাকতে পারে। বিশেষ করে যখন সাম্প্রতিক সময়ে সংসদ, সংস্কার ও রাজনৈতিক সমঝোতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে, তখন এই স্ট্যাটাসগুলো বিভিন্ন অর্থ বহন করছে বলে ধারণা অনেকের। তবে হাসনাত আব্দুল্লাহ কিংবা সার্জিস আলম কেউই এখনো পর্যন্ত তাদের পোস্টের ব্যাখ্যা বা প্রেক্ষাপট সম্পর্কে কিছু প্রকাশ করেননি। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমেই বিভিন্ন ব্যাখ্যা ঘুরে বেড়াচ্ছে। কেউ বলছেন এটি চলমান রাজনৈতিক সমঝোতা,
বা সমঝোতার রাজনীতির প্রতি ইঙ্গিত। আবার কেউ বলছেন প্রফেসর ইউনূস 1.5 বছরের শাসনে সব থেকে ভয়াবহ কাজটা একেবারে ক্ষমতার শেষ বেলায় এসে করেছেন। সেটা হচ্ছে আমেরিকার সঙ্গে গোপন চুক্তি। আমেরিকার সঙ্গে গোপন চুক্তি করার ফলে নতুন সরকারকে যে একেবারে আগুনের সাগরে ফেলে গিয়েছেন তিনি, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। সেই পরিষ্কার চিত্রটা আমরা দেখেছি তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্পের যে চিঠি, অভিনন্দনের নামে ডোনাল্ড ট্রাম্প যে ভাষায় চিঠি লিখেছেন যে তার সঙ্গে চুক্তি বাস্তবায়ন করতে হবে, ব্যবসার চুক্তি করতে হবে, সামরিক প্রতিরক্ষা চুক্তি করতে হবে, এই যে ভাষা, এই ভাষাই বলে দেয় প্রফেসর ইউনূস তার শেষ সময়ে এসে ক্ষমতা থেকে যাওয়ার মাত্র 2-3 দিন আগে আমেরিকার সঙ্গে গোপন চুক্তি করে দেশকে একটা মহাসাগরের মধ্যে ফেলে গেছেন। এবং অভিযোগ আছে সেই ব্যাপারে তিনি রাষ্ট্রপতির সঙ্গে কোনো পরামর্শ করেননি, রাষ্ট্রপতিকে ইনফর্মও করেননি। এটা কি দেশদ্রোহিতা না? রাষ্ট্রপতি আজকে কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকারে সেই অভিযোগটা তীব্র আকারে করেছেন। চলুন একটু বুঝে দেখি রাষ্ট্রপতির অভিযোগটা কি ছিল, গণমাধ্যম কি বলছে, এবং এই চুক্তির ফলে, না জানিয়ে গোপন চুক্তির ফলে নতুন সরকারের জন্য পথ চলাটা কত কঠিন করে দিয়ে গেছেন প্রফেসর ইউনূস তার মেটিকুলাস ডিজাইনে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাষ্ট্রপতিকে না জানিয়ে যে চুক্তি, সেই চুক্তি দেশদ্রোহিতার সামিল হয়ে যেতে পারে। গণমাধ্যমগুলো নানাভাবে কালের কণ্ঠের এই সাক্ষাৎকার, বিশাল সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম, দেশের বিদেশের বিভিন্ন গণমাধ্যম চুলচেরা বিশ্লেষণ করছে বিভিন্ন ছোট ছোট বিষয়। তার মধ্যে একটা বিষয় হচ্ছে বিদেশি চুক্তি। এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতিকে না জানিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপতিকে জানায়নি, এমনকি চুক্তির পরেও রাষ্ট্রপতিকে ইনফর্ম করেনি, চুক্তির আগে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেনি। অথচ এই ধরনের বহির্বিশ্বের সঙ্গে কোনো চুক্তির ক্ষেত্রে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাটা ম্যান্ডেটরি ব্যাপার। কি বলছে গণমাধ্যম? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে না জানিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ রাষ্ট্রপতি নিজেই তুলেছেন। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় দুর্দণ্ড প্রতাপের সঙ্গে দাপিয়ে বেড়ানো মোহাম্মদ তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির প্রধান কৌশলীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সোমবার এক প্রজ্ঞাপনে এর তথ্য জানানো হয়েছে। আইন বিশেষজ্ঞরা মনে করেন এই পরিবর্তনের মধ্য দিয়ে আইসিটিতে যে স্বার্থের দ্বন্দ্ব নিয়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছিল সেটি থেকে খানিকটা রেহাই পেল। কারণ বিগত আওয়ামী লীগ সরকার আমলে একই আদালতে চলা মামলাগুলোতে তাজুল ইসলাম ছিলেন আসামি পক্ষের আইনজীবী। ক্ষমতার পালা বদলে তাজুল ইসলাম রাতারাতি হয়ে যান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলেও প্রসিকিউশনে এখনো অনেক আইনজীবী আছেন যারা যুদ্ধাপরাধীদের আইনজীবী ছিলেন। দেশি বিদেশি নানা সংস্থা, এমনকি সংবাদ মাধ্যমেও এই স্বার্থের দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন উঠলে অন্তর্বর্তী সরকার ছিল নীরব দর্শকের ভূমিকায়। উল্টো বিচারকদের সামনে দাঁড়িয়ে আসামিপক্ষের আইনজীবীকে তাজুল ইসলামের প্রকাশ্যে হুমকি দেয়া, পাবলিক সভায় প্রকাশ্যে খুনের মতো ফৌজদারি অপরাধের বিচার তাড়াহুড়ো করে করার মতো বক্তব্য দিয়ে বহু বিতর্কের জন্ম দিয়েছিলেন। আইন বিশেষজ্ঞরা বলছেন তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার মাধ্যমে রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক বিচারের আশঙ্কা থেকে কিছুটা মুক্ত হওয়া গেলেও এখনো সবচেয়ে বড় প্রশ্নটি শুরু হওয়া বাকি আছে। সেটি হলো, যেভাবে অন্তর্বর্তী সরকার চারবার অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি সংশোধন করেছে, সে প্রক্রিয়া ও সংশোধনের অনেকগুলো বিষয় ছিল অসাংবিধানিক। বিষয়টি নিয়ে অনেক দেশি ও বিদেশি সংস্থা এবং আইনজীবীরা প্রশ্ন তুলেছিলেন। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে সাংবিধানিক প্রক্রিয়ায় আইনের শাসন প্রতিষ্ঠার উপর জোর দিয়ে যাচ্ছে। প্রশ্ন উঠেছে, সংবিধানের এত বড় লঙ্ঘনের মধ্য দিয়ে যে বিচার প্রক্রিয়া চলছে তার সংশোধনের জন্য বাংলাদেশের নতুন সরকার কি আদৌ কোনো পদক্ষেপ নেবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 22 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সামাজিক মাধ্যমে চাওয়া হয় আইসিটির চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে জামাতপন্থী আইনজীবী তাজুল ইসলামকে। 23 ফেব্রুয়ারি দুপুর 2টায় ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে এসে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। এর আগে সকালে অ্যাডভোকেট আমিনুল ইসলামের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সলিসিটর মোহাম্মদ মঞ্জুর হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। একই সঙ্গে তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো। বিদায় নেওয়ার সময় তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, রাজনৈতিক সরকার যখন নতুন দায়িত্ব নেয় স্বাভাবিকভাবে তাদের পছন্দনীয় লোকজনকে বসাবে, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম।
দর্শক, তাজুল ইসলামের এই বক্তব্য যদি ধরে নেই তাহলে প্রশ্ন ওঠে বিগত অন্তর্বর্তী দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারির পোস্টকে ঘিরে অনেক আলোচনা সমালোচনা এবং দেশের রাজনীতির অবস্থা নিয়ে অনেক কথা হচ্ছে। গাজে এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, কোন আপনাদেরকে আমরা নিজস্ব সিদ্ধান্ত নিই।